প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে শনিবার দুদিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। সেদিনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সন্ধ্যা 7টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সাক্ষাতের সময় পাকিস্তানের প্রতিনিধি দল এবং বিএনপি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরে ওই দিনই বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। ইসিতে আসন পুনর্বিন্যাস শুনানিতে হাতাহাতি ও হট্টগোল হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে শুনানিতে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লাঞ্ছিত হন। পরে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এ সময় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিইসির পদত্যাগ চান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সংসদের 40টি আসনের সীমানার দাবি আপত্তির উপর শুনানি শুরু হয়েছে। এ নিয়ে বিক্ষোভ হওয়ায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। আপনারা যদি একই বিষয়ে যদি একাধিক ব্যক্তি এসে থাকেন, তাহলে একজন বললে সুবিধা হবে, আমাদের সময় মেনটেন করতে পারবো। তবে যদি নতুন কোনো যুক্তি থাকে আপনারা বলতে পারেন, আমার কোনো জিনিস করবো না। প্রথম দিন কুমিল্লা অঞ্চলের 18টি আসনের বিষয়ে শুনানি হয়। বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আবেদনকারী ও তাদের সমর্থকেরা হাতাহাতি শুরু করেন। লাঞ্ছিত হন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহ। দুপক্ষ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে শুনানি স্থগিত করে দেয় কমিশন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 45 মিনিট পর আবার শুরু হয় শুনানি। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। মারধর করেছে, এটার ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের মানুষ আবার 11-এর মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। ইসিতে শুনানির প্রথম দিনে 6 জেলার 18টি আসন নিয়ে দাবি আপত্তি এসেছে 811টি। শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই 4 দিনে সব নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য কারণ দর্শাতে বলেছে বিএনপি। বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে শোকজ করা হয় তাকে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া এই সিদ্ধান্ত। শহীদদের নিয়ে বক্তব্য দেয়ায় যথাযথ কারণ জানিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়, মহিমান্বিত এই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করার পরিকল্পিত চক্রান্তের চেষ্টা। এসব বক্তব্য দলীয় আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়। দেশ আবারও বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তাদের ফাঁদে পা দিয়ে একটি দল সংস্কার ছাড়াই নির্বাচন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে তা হবে প্রধান উপদেষ্টার জন্য লজ্জার।
বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির আবশ্যকতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় কম জনপ্রিয়তা নিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বলেও জানান তিনি। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে তার আইনি ভিত্তির পরে নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের অধিকাংশ দল সংস্কার চাইলেও একটি অংশ কোনো সংস্কার চায় না জানিয়ে বলেন, যারা সংস্কার চায় না তারা মূলত দুর্নীতি চলমান রাখতে চায়। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় যেনতেনভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন? নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং। ডাকসু নির্বাচন বানচাল হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন কয়েকজন প্রার্থী। একে অপরের বিরুদ্ধে চলছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, নির্বাচনও যথাসময়েই হবে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্র শিবিরের। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেওয়া। তো আমরা আশা করব আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ছাত্র দলের অভিযোগ, গুপ্ত শিবিরের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে, নারীদের নিয়ে কুৎসা রটানোরও অভিযোগ তাদের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের। বাইরে মিটিং করে আপনারা নির্বাচন থামাতে পারবেন না। যারা ডাকসু নির্বাচন বন্ধ করতে চেয়েছিল ইতিপূর্বে তারা বিতাড়িত হয়েছে, যারা ডাকসু নির্বাচন বন্ধ করেছিল তারাও বিতাড়িত হয়েছে। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 ফেসবুক পেজ 10 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বিটিআরসিকে অনুরোধ করেছে প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে পাওয়া সুপারিশগুলো 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। সংলাপের ফাঁকে সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এর আগে রোহিঙ্গা সংকট সমাধানে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। কক্সবাজারের উখিয়ায় আয়োজিত সম্মেলনে 40টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্রথম 2 দিন আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। 26 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা। আন্তর্জাতিক তহবিলের অভাবে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুল। এতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে 5 লাখ রোহিঙ্গা শিশু শিক্ষা গ্রহণ করতে পারছে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। এতে চলতি বছর সেখানে বাল্যবিবাহের ঘটনা 3% এবং শিশুশ্রম 7% বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কক্সবাজারের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুলগুলোতে এখন এভাবেই তালা ঝুলছে। আন্তর্জাতিক তহবিলের অভাবে গত জুন থেকে বন্ধ স্কুলগুলো, তাই সড়কে খেলাধুলা করেই দিন পার করছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে এই শিবিরগুলোতে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। এদের মধ্যে অর্ধেকই শিশু। স্কুলগুলো বন্ধ হওয়ায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেখানে 12 বছরের কম বয়সী কোনো রোহিঙ্গা শিশুই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছে আইআরসি। পড়াশোনা বন্ধ থাকায় সন্তানদের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে দেখে উদ্বিগ্ন রোহিঙ্গা অভিভাবকরা। সন্তানরা যেন কোনো ভুল পথে পরিচালিত না হয় সেজন্য কন্যা শিশুদের বাল্যবিবাহ আর ছেলে শিশুদের কায়িক শ্রমমূলক কাজে পাঠাচ্ছেন অনেক বাবা মা। আমার অনেকগুলো মেয়ে আছে, আমি ওদের পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তবে ওদের স্বামীরা কথা দিয়েছে পড়াশোনা করাবে। মিয়ানমারে আমরা আমাদের বাড়িঘর পুড়তে দেখেছি, আর এখন এই শিবিরে আমাদের নতুন প্রজন্মের স্বপ্নগুলোকে পুড়তে দেখছি। মার্কিন সহায়তা কমে যাওয়ায় গত জুনে তহবিলের অভাবে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ইউনিসেফ পরিচালিত ৪,৫০০ স্কুল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে 2,27,500 রোহিঙ্গা শিশু, আর কর্মহীন হয়ে পড়েছে 1200 শিক্ষক। বাল্যবিবাহের পাশাপাশি আমরা শিবিরের ভেতরে শিশুদের শ্রমমূলক কাজেও নিয়োগ পেতে দেখছি, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। স্কুলই তাদের এ থেকে রক্ষা করতে পারে, কারণ তারা ব্যস্ত থাকে। অতিরিক্ত মানুষের চাপে শরণার্থী শিবিরগুলোর অবস্থা ভয়াবহ। তার উপর তহবিলের ঘাটতিতে সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলডিসি উত্তোলনের সময় আরও 5 বছর পিছিয়ে 2032 সালে করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে উত্তোলনের পর শুল্কমুক্ত সুবিধা হারানো, ওষুধ ও পোশাক শিল্পের সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার প্রস্তুতির জন্য এই সময় প্রয়োজন। রোববার রাজধানীতে 2টি আলাদা অনুষ্ঠানে এই দাবি জানায় দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। তবে সময় পেছানো হবে কিনা এই সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলে জানান জিইডি সদস্য। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের প্রভাব, গ্যাস বিদ্যুৎ সংকটে বাড়তি ব্যবসা খরচ, খেলাপি ঋণ বাড়ার প্রভাবে নেতিবাচক অবস্থায় আছে দেশের অর্থনীতি। এমন অবস্থায়ও টাকা পাচার বন্ধ হয়নি বলে দাবি করছেন ব্যবসায়ী নেতারা। সংসার হচ্ছে, কিন্তু সেটা ওভারনাইট হবে। এ পরিস্থিতিতে শীর্ষ 16টি ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান, আগামী বছর এলডিসি উত্তোলন হলে রপ্তানি পণ্যে অতিরিক্ত প্রায় 12% শুল্ক আরোপিত হবে, যার প্রভাবে রপ্তানি কমবে 6 থেকে 14% পর্যন্ত। সংবাদ সম্মেলনে এলডিসি উত্তোলন 3 থেকে 5 বছর পিছিয়ে 2032 সালে করার দাবি জানায় তারা। যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয়। ইকোনমিক টেনশনের কারণে বেশিরভাগ অর্থনৈতিক সূচক নেতিবাচক দিকে যাচ্ছে। এই সূচকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এফডিআই, ক্যাপিটাল ফরমেশন, গুডস অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট, ফাইন্যান্সিয়াল মার্কেট, ভলিটিলিটি অ্যান্ড ইনভেস্টর কনফিডেন্স। নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেই সিদ্ধান্তটা নেয়, সেটা যদি বা কঠিন হলে তো ভালো, কিন্তু না হলেও আমাদের প্রস্তুতিগুলো কন্টিনিউ করতে হবে। সরকারের দিক থেকে সরকার কিছু করছে, আপনাদের কস্ট এফিসিয়েন্সি বাড়ানোর দিকে কাজ করতে হবে। এদিকে ঢাকা চেম্বারের আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, ঋণ নির্ভর এডিপি অর্থনীতির জন্য বিপজ্জনক, তাই দেশের রাজস্ব আদায় বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। বড় ধরনের আমরা একটা বিপজ্জনক একটা ভবিষ্যতের দিকে আমরা যাব যদি আমরা অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ বৃদ্ধি না করতে পারি, এবং ট্যাক্স বেস বাড়াতে হবে, আমাদের রেশিও বাড়াতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে মানসম্মত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি সুশাসন জোরদার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। সবাইকে ধন্যবাদ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিধি না মেনে ওরিয়ন গ্রুপের ব্যাংক হিসাব খুলে দেন আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর প্রধান শাহিনুল ইসলাম। সেই হিসাবে থাকা 84 কোটি টাকার মধ্যে 80 কোটি টাকাই তুলে নেওয়া হয়েছে। দুদক জানায়, শাহিনুলের বিষয়ে শিগগিরই অনুসন্ধান শুরু হতে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চায় না সংস্থাটি। ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম
তার ভাই রেজাউল করিম ও এবাদুল করিম সহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব গত বছর জব্দ করে বিএফআইইউ। পাচারের অর্থ পুনরুদ্ধারে গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এসব হিসাব ফ্রিজ করা হয়। ফেব্রুয়ারিতে বিএফআইইউ প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ২৫ মার্চ অরিয়ন গ্রুপের মালিকের ভাই রেজাউল করিমের ব্যাংক হিসাব খুলে দেন শাহিনুল ইসলাম। তবে অনুসন্ধানের স্বার্থে এসব বিষয়ে এখনই কিছু খোলাসা করে বলতে রাজি নয় দুদক। সরকারি কর্মচারী আইন এবং বিধিমালার আলোকে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে কিংবা গুরুতর অভিযোগ থাকলে সেটা সংশ্লিষ্ট বিভাগ কিংবা মিনিস্ট্রি অধিদপ্তর বা সংস্থা তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই হিসাবে থাকা ৮৪ কোটি টাকার মধ্যে ৮০ কোটি টাকাই তুলে নেওয়া হয়। এ বিষয়ে ঘুষ লেনদেনের তথ্য পাওয়া গেলে খতিয়ে দেখবে বলে জানায় দুদক। ঘুষ গ্রহণ দুর্নীতি দমন কমিশন আইনের তফসিলভুক্ত অপরাধ। এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি পরবর্তীতে যদি আপনাদের সামনে যখন আসবো তখন আপনারা প্রশ্ন করলে হয়তো এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। ব্যাংক হিসাব খুলে দেওয়ার ক্ষেত্রে মানি লন্ডারিংয়ের বিধিতে কমিটির অনুমোদনের প্রয়োজন হলেও এক্ষেত্রে কোনো তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে রেজাউল করিমের ব্যাংক হিসাব খুলে দেন শাহিনুল ইসলাম। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার ৪ মরদেহের কারো পরিচয়ই জানা যায়নি এখনও। আলাদাভাবে উদ্ধার করা হলেও সবাইকেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পরিচয় শনাক্ত ও হত্যা রহস্য জানতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের কোনো থানায় নিখোঁজের খবর রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল কেরানীগঞ্জের মিরেরবাগ। শনিবার বেলা ১১টার দিকে এখানে বুড়িগঙ্গা নদী থেকে এক নারী ও একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রোববার সেখানে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শিশুটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ এবং নারীটির ৩০ বছর। দুজনের গলায় কাপড় পেঁচানো ছিল। এলাকাবাসী কেউই তাদের চেনেন না বলে জানান। ৫-৬ বছর বয়স হবে। ওটা যেমন ময়রা উপর দিকে হইয়া উলুঙ্গ, শুধু একটা কালো গেঞ্জি গায়ে আর মুখের মধ্যে গলার মধ্যে একটা উন্না পেঁচার। মহিলাটারই গলায় ছেলের প্যান্টে পেঁচানো ছিল আর ওই শিশুটার হলো ওই মানে মহিলাটার ওন্না দিয়ে গলায় পেঁচানো ছিল। মরদেহ ও অন্যান্য আলামতে প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুজনকেই হত্যা করা হয়েছে। এই আপনার বোরখার হাতার দিয়ে গলা পেঁচানো ছিল আর ছেলেটার বাচ্চাটার হচ্ছে ওই একটা ওটা কি বলবো ওড়না দিয়ে পেঁচানো ছিল। এটা নিশ্চিত আমরা হত্যাকাণ্ড হিসেবেই মামলা নিয়েছি। অন্যদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার কালিন্দী ইউনিয়নে মাদারীপুর ঘাট এলাকা থেকে আরেক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে নৌপুলিশ। তাদের একজনের সঙ্গে আরেকজনের হাত বাঁধা ছিল। এখন হত্যাকাণ্ডের ঘটনা এখন পোস্টমর্টেম রিপোর্টের উপরে সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে। এখন পোস্টমর্টেম রিপোর্ট যেটা আসবে তার আলোকেই করব। আমরা ডিএনএ প্রোফাইল করতেছি, তারপরে ওই মহিলাটা ধর্ষিত হয়েছে কিনা বা এই মহিলাটা ধর্ষিত হয়েছে কিনা সেটাও আমরা ময়নাতদন্তের কাছে আমরা ডাক্তার সাহেবদের কাছে আমরা এটা করছি। শিশুসহ এই 4 জনকেই অন্য কোনো জায়গায় হত্যার পর বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যায় না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধন শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগে ছিল ১২৫ কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে। নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ছিল ১২৫ কোটি টাকা। তবে প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে প্রয়োজন ৫০০ কোটি টাকা। ডিজিটাল ব্যাংকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির ৫ বছরের মধ্যে পুঁজিবাজারে আইপিও আনতে হবে। আইপিও রাখা ন্যূনতম স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে। ডিজিটাল ব্যাংকে লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায়। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএসএফ। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তাকে আটক করা হয়। ওই দিন রাতেই তাকে স্বরূপনগর থানায় হস্তান্তর করে বিএসএফ। রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে দেখা যায় তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা আরিফুজ্জামান। স্বরূপনগর থানা তথ্য অনুযায়ী আরিফুজ্জামানের বাবার নাম আফসার আলী আহমেদ।
বাড়ি নীলফামারী শাহীপাড়ায়। ৪৮ বছর বয়সী আরিফুজ্জামান আওয়ামী লীগ সরকারের সময় রংপুরের মহানগর পুলিশের সহকারী কমিশনার ছিলেন বলে জানা গেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দেন তিনি। তার বিরুদ্ধে ফরেইনার্স আইন ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক সপ্তাহে ২২,২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইনের লঙ্ঘনে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। দেশটির নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থাও সেই অভিযানে অংশ নেয়। এ সময় আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১৩,৫৫১ জনকে, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য ৪,৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪,০০৬ জনকে গ্রেপ্তার করে তারা। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১,৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সৌদি থেকে অন্য দেশে পালানোর সময় ৩৩ জনকে ও পরিবহন আইন লঙ্ঘন করায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।